বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন সঞ্জয় দে রিপন, সম্পাদক জিয়াউর রহমান আর্কাইভ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট আলী নাসের খান, ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি তথ্য তুলে ধরতে চাই এবং আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। আমি একটু ছোট করে তথ্যগুলো তুলে ধরি। প্রথমে যে বিষয়টি একটু আমি বলতে চাই সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এই বছরের ডিসেম্বরেও হতে পারে। এটি তিনি বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে একটা অধিবেশনে এই কথা বলেছেন এবং এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমরা 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন সুপারিশ করেছে। নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি, যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে সেগুলো নিয়ে একটি সনদ তৈরি করব, সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব, এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা। এর পর্যায়ে তথ্যটি একটু যদি দেখি যে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠানো হয়েছে, এমনটা জানানো হয়েছে ঢাকা থেকে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেছেন বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় সিদ্ধান্তে এই কূটনৈতিক পত্র পাঠানো হয়, তবে এ বিষয়ে ভারত এখনো কোনো উত্তর দেয়নি। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপর আরও দুই একটি বিষয় একটু তুলে ধরি, তা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার হাতে ফেরত দেবে, এমনটাই তিনি প্রত্যাশা করছেন এবং শেখ হাসিনা এবং তার সঙ্গে যারা ছিলেন তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হবে, এমনটাই তিনি প্রত্যাশা করছেন। এবং বিএনপির মহাসচিব জানিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে। সমস্যা হচ্ছে জাতিসংঘ যখন বলে তখন আমরা বিশ্বাস করি, যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি অনেকেই বিশ্বাস করতে চায় না। এরপরে যে তথ্যটি তা হচ্ছে সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জামায়াত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটি এবং ইসির কাছে জামায়াত 23 দফা সুপারিশ তুলে ধরেছে। আগামী ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতির বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন সরকার একটি টেন্টেটিভ আইডিয়া অর্থাৎ সম্ভাব্য সময়ের ধারণা দিয়েছে। তারা যদি ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে অবাধ নির্বাচন দিতে পারে তাতে জামায়াতের কোনো আপত্তি নেই। মাস জামায়াতের কাছে ফ্যাক্টর নয়, অর্থাৎ এটি তাদের কাছে কোনো বিষয় না। এবং স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াতের পক্ষ থেকে এই নেতা বলেন যে ইসিকে তারা পরামর্শ দিয়েছেন জনগণের আকাঙ্ক্ষা, জনগণ চায় স্থানীয় নির্বাচন আগে হোক। জামায়াত ইসিকে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাবও দিয়েছে। এরপরে যে তথ্যটি তা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে সংবিধান সংস্কারের সুপারিশ করা হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন কোনো একটি রাজনৈতিক দল তৈরি হবে এই বিবেচনা করে সুপারিশ করা হয়নি। সংবিধান সংস্কারের সুপারিশে কোটা ও বৈষম্যের ছাপ রয়েছে বলে আলোচনা হচ্ছে উল্লেখ করে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন 10% তরুণ তরুণী মনোনয়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বয়স 21 বছর করার সুপারিশ নিয়ে আলোচনা ছিল। এখন আন্দোলনকারীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তাদের সুবিধা দিতেই এই সুপারিশগুলো করা হয়েছে কিনা। জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন 10% মনোনয়ন বাধ্যতামূলক নয়, রাজনৈতিক দলগুলো যেন তরুণ তরুণীদের মনোনয়ন দেয়। রাজনৈতিক প্রক্রিয়া তরুণদের অংশগ্রহণের মাত্রা বাড়তে পারে, নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্র সৃষ্টি হয়। আর 21 বছরের কথা রাজনৈতিক দলগুলো মেনে নিলেও সংবিধানে অন্তর্ভুক্ত হলেও তাতে যে শিক্ষার্থীরাই মনোনীত হবেন এই নিশ্চয়তা কে কাকে দিচ্ছে। তিনি বলেন বিশেষভাবে কোনো একটি রাজনৈতিক দল তৈরি হবে এই বিবেচনা করে সুপারিশ করা হয়নি। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের দুজন অতিথির সাথে আলোচনায়। আমি শুরুতে একটু আসি সঞ্জয় দে রিপন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি আসতে চাই তা হচ্ছে যে যেমনটা আমরা দেখলাম যে বিএনপি বলছে
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় এবং আনুপাতিক হারে নির্বাচনের পক্ষেও নয় বিএনপি, আমরা দেখে আসছি। এদিকে জামায়াত বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। এখন এই প্রয়োজনীয় সংস্কার বলতে তারা কি বলতে চাচ্ছেন সেটিও একটি প্রশ্ন আপনার কাছে। আপনি কি মনে করেন? আরেকটি বিষয় হচ্ছে তারা যে পরামর্শ যে প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেখানে আগে স্থানীয় নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচন চাইছেন তারা। এই যে একটি বিএনপি জামায়াতের আমরা বিপরীতমুখী অবস্থান দেখতে পাচ্ছি, এই ব্যাপারে আপনি কি বলবেন সঞ্জয় রিপন? ধন্যবাদ TVN24 কে। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আরেকজন আলোচক যিনি আছেন নাগরিক কমিটির। আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা, এবং যারা শুনছেন। আপনার যে প্রশ্নটি, এটি আমি উপলব্ধি করবার পর আমি আমার জায়গা থেকে যে কথাটি বলতে চাই, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এই বিষয়টি আসলে খুবই বাস্তবসম্মত নয়। এর প্রথম যে কারণটি, যে দিন শেষে আমাদেরকে যদি গণতন্ত্রে ফিরতে হয়, দিন শেষে আমাদের যদি এই সমাজটাকে টিকিয়ে রাখতে হয়, এবং একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, রাষ্ট্র যেন কোনোভাবেই কোনো রাজনীতিকে উস্কে না দেয়, সেটা সমাজের জন্য একটা ভয়াবহ রূপ তৈরি করে। তো এইখানে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে সংস্কারের ভাষা এবং ধরন, এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘ 16 বছরের যে অপশাসন, অন্যায্যতা, বৈষম্য, এইটার বিপরীতে এই যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, যে সাধারণ মানুষের, সচেতন নাগরিকদের পুরো সামগ্রিক বাংলাদেশের মনস্তাত্ত্বিক যে গড়ন, সেইখানে যে পরিবর্তনের যে ভাষা নির্মিত হয়েছে, সেই ভাষাটা বুঝে আমাদেরকে ক্ষমতায়নের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে ঝুঁকে পড়া যাবে না। সেই দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে, এবং অগ্রসর হতে হবে কিছু মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে। এখন আপনি 16 বছরে, এই মুক্তিযুদ্ধের 52 বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গ্রহণযোগ্য এবং অথেন্টিক মুক্তিযোদ্ধাদের একটি তালিকা হয়নি। আজকে এই যে দীর্ঘ এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে দীর্ঘদিন এই 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আমরা কোনোভাবেই একটি উন্নয়ন পরিবেশ দেখিনি, যে যারা এই আন্দোলন সংগ্রামে যারা নিপীড়িত হয়েছে, যারা জীবন দিয়েছে, আমরা হয়তো সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে, নাগরিক কমিটির পক্ষ থেকে যারা ছাত্র সমন্বয়করা আছেন, তারা বিভিন্নভাবে এদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু একটি বিষয় খুব চিন্তা এবং খুব বিচক্ষণতার সাথে আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা কিন্তু সবাই সব নিপীড়নের পাশে দাঁড়াতে পারি। নিপীড়ন কিন্তু এখনো চলছে, সমাজে বৈষম্য এখনো টিকে আছে। এখন এই সমস্ত কিছুর মাঝখান দিয়ে আমি যদি বলি সমস্ত সংস্কার শেষ করে তারপরে আমরা একটি নির্বাচন চাই, তাহলে মানুষ তার মুখের যে, তার যে স্বাধীনতার যে ভাবনা, যে ভাবনাটার কারণে, তার ভেতরকার যে কাঠামোগত পরিবর্তনের কারণে সে দৃশ্যমান যে পরিবর্তনটা চায়, সেই পরিবর্তনটাই কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেদের অংশগ্রহণ চায়। প্রত্যেকটা মানুষ নিজেদের অংশগ্রহণ তখনই নিশ্চিত করতে পারবে যখন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই নির্বাচনে প্রত্যেকটা নাগরিকের মতামত প্রদান করা, এইটা একটা বড় একটা সংস্কার। এবং এই সংস্কারটি তখন সাধারণ মানুষের জবাবদিহিতার ভিত্তিতে, রাষ্ট্রে আরো যত অন্যায্যতা আছে, যা রাষ্ট্রে যত বৈষম্য আছে, সকল বৈষম্যের বিরুদ্ধে একটি সংস্কারের কাঠামো হিসেবে কাজ করবে। তো সুতরাং সমস্ত সংস্কার এমন একটা জিনিস, এটা আজীবন। ব্যক্তির সংস্কার যেমন মৃত্যু অবধি করে যেতে হয়, একটা রাষ্ট্র যতদিন বেঁচে থাকবে, রাষ্ট্রের এই কাঠামো যারা পরিচালনা করবে, তারা এই রাষ্ট্রের জীবনব্যাপী এই সংস্কার করে যেতে হবে। তো সুতরাং সংস্কার আজকে কালকে পরশু এটা দিন বাঁধার মতো, এটা ক্ষেতের আইল বাঁধার মতো কোনো ব্যাপার না, যে আমি আইল বেঁধে দিলাম,
সমস্ত সংস্কার হয়ে যাবে। অর্থাৎ এই রাষ্ট্রের সংস্কার মানে জনগণের মানসিক যে অবস্থা, তাদের যে চাওয়া, তারা যে ভাবনার মধ্যে তাদের যে বিপ্লবী ধারণাটা, বাংলাদেশের পরিবর্তিত যে বাংলাদেশটা, উন্নয়নের বাংলাদেশটা তারা যে নির্মাণ করতে চায়, তারা যে মনের যে উন্নয়ন, মানসিকতার যে উন্নয়ন, মানবিকতার যে উন্নয়নের বাংলাদেশটা তারা নির্মাণ করতে চায়, সেইটার দ্বার আগে উন্মুক্ত করতে হবে। এবং জি সেই দরজা খুলে দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে একটি সংস্কার হবে। এবং আমি মনে করি বাংলাদেশের একটা বড় সংস্কার হচ্ছে নির্বাচন এবং সাধারণ মানুষের মতামত প্রতিষ্ঠা করা। জি সঞ্জয় ধন্যবাদ। রিপন, জি আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট আলী নাসের খান আপনার কাছে আসি যে এই বিষয়টি নিয়ে, যে আমরা যদি দেখি যে সংবিধান সংস্কারের যে সুপারিশ, এখানে কোটা ও বৈষম্যের ছাপ রয়েছে এমনটা আলোচনা সমালোচনা হচ্ছে, এবং প্রশ্ন উঠছে যে 10% তরুণ তরুণী মনোনয়ন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বয়স 21 বছর করার যে সুপারিশ, এগুলো নিয়ে আপনারা তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। এই মাসের মধ্যেই আপনাদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসার কথা রয়েছে, এবং যে অভিযোগ, সন্দেহ বা প্রশ্নগুলো উঠছে এই বিষয়টি নিয়ে যে কোনো একটি পক্ষকে অথবা কাউকে সুবিধা দিতে এই সুপারিশগুলো করা হয়েছে কিনা, এই ব্যাপারটিতে আপনি কি বলবেন? এবং এর আগে যে বিষয়টি রয়েছে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন অথবা সংখ্যানুপাতিক নির্বাচন, যে ইস্যুটি রয়েছে, এই বিষয়টি নিয়ে আপনি বলতে পারেন। জুলাই 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তরুণরা, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের মানুষ। কিন্তু দেখুন, গত 16 বছরে একাধিক আন্দোলন হয়েছে, ধারাবাহিক আন্দোলন হয়েছে, এক দফা ঘোষণা দিয়ে আন্দোলন হয়েছে। তো আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলন যোগ সাজসের কারণেই হোক, দিল্লির সাথে সম্পর্ক উন্নয়নের নামেই হোক, এবং হাসিনা রেজিমের বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্যই হোক, বড় রাজনৈতিক দলগুলো সেগুলো প্রত্যেকটি আন্দোলন গণসম্পৃক্ত থাকবার পরেও সেটি ব্যর্থ হয়েছে। এবং 2024-এ সব রক্ত দিয়েছে এবং যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অধিকাংশ হচ্ছে তরুণ এবং শ্রমজীবী মানুষ। আমি বলতে চাচ্ছি যে তারাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যারা এই সমাজের সবচেয়ে নিষ্কলুষ অংশ। কারণ করাপশন সর্বোপরি এটি ছড়িয়ে গিয়েছিল। আমরা যদি এজ গ্রুপ চিন্তা করি, ধরুন 15 থেকে 25 কি 30, এই অংশটি ধরে নেওয়া হয় যে তাদের ইকোনমিক লাইফে অনেক বেশি কম করাপ্টেড। এটি যদি 25-এর নিচে হয়, তাহলে আমরা মনে করছি তারা তাদের ক্যারিয়ারে সূচনা করতে যাবে বা এখনো তারা ছাত্র। এই অংশটি কিন্তু এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এবং আমরা দেখেছি এই ছাত্রদের নেতৃত্বে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন এবং রক্তস্রোতের এই জুলাই গণ অভ্যুত্থান এটি সংগঠিত হয়েছে, এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এটি কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষা, মানুষ কিন্তু ম্যান্ডেট দিয়েছে। আমরা যেটি 3 আগস্ট দেখেছি, নাহিদ ইসলাম যখন বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ছাত্রদের, এই তরুণদের আহ্বানে কিন্তু বাংলাদেশের মানুষ নেমে এসেছে। যেখানে আমরা বিভিন্ন পুস্তকে পড়েছি যে 5-এর ঊর্ধ্ব শতাংশের মানুষ রাস্তায় নেমে আসতে তাদের রাজনৈতিক এজেন্ডা থাকলে বিপ্লব অবধি হয়ে যায়। এখানে আমাদের মনে হয়েছে 30 থেকে 40 ভাগেরও বেশি মানুষ রাজপথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা 5 তারিখে গণজোয়ার দেখেছি এবং বন্দুকের সামনে এদেশের মানুষ নেমে এসেছে। এবং এই যে 2000 মানুষের আত্মত্যাগ এবং এই যে পঙ্গুত্বের শিকার হয়েছে, অঙ্গহানি হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু এই ম্যান্ডেটটি দিয়েছে যে তরুণরা এই দেশের বা এই দেশ পরিচালনা করার জন্য যোগ্য। আলী নাসের খান, আমি একটু যদি প্রশ্ন রাখতে পারি আপনার কাছে, যদি সুযোগ দেন আমাকে 30 সেকেন্ড। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের যে কোনো আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সবকিছুতেই একটি বড় ভূমিকা রেখেছে তরুণরা, ছাত্ররা, এটি সব সময়। এখন বিষয়টি হচ্ছে, আমি যে প্রশ্নটি আপনাকে করছি, এই যে 21 বছর নির্বাচনে অংশগ্রহণ বয়স 21 বছর করার যে একটি সুপারিশ করা হয়েছে, এটা হবে কি হবে না সেটা সময় বলে দিবে, অথবা 10% তরুণ তরুণীকে মনোনয়ন দেওয়ার একটি পরামর্শ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো, সেগুলো তাদের ইচ্ছা, বিষয় সেটি না। বিষয় হলো আন্দোলন করা, রাষ্ট্র পরিচালনা করা অথবা রাষ্ট্রের দায়িত্ব নেয়া। সেই বিষয়টি আপনি কিভাবে দেখেন? কারণ আন্দোলন করার একটি বিষয়, সেটা আসলে তারুণ্য লাগে এবং তারুণ্যরাই নেতৃত্ব দিয়ে এসেছে বাংলাদেশে সব সময়, এটা আমরা দেখেছি। কিন্তু রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং অথবা রাজনৈতিকভাবে আরেকটু বোঝার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর জায়গা থেকে শুরু তো যে কোনো বয়স থেকেই করতে পারে, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু আমি বলছি যে এই জায়গাটি একটি জাতীয় নির্বাচনে অথবা একটি
নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই সুপারিশটি আপনি কিভাবে দেখেন আসলে? এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে রয়েছি। তরুণদের যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেখেন, সেটি কিন্তু আমরা মনে করছি 30-40% যদি সঠিক পরিসংখ্যান হয়, তো আমরা এটিকে খুবই পজিটিভলি দেখছি। দেখুন, সংবিধান সংস্কার কমিশন যেটি করেছে এটি একটু সুপারিশমালা। তারপরে এটি হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আলাপ আলোচনা হবে, তারপরে একটি আইনি কাঠামোর দিকে যাবে। এটি কিন্তু চূড়ান্ত নয়, এটি মাত্র প্রস্তাব আকারে এসছে। এর মধ্য দিয়ে ধরেন জাতীয় ঐক্যমত্যের যে কমিশন, সেখানে এটি আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো সেখানে আসবে, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যে ধরনের প্ল্যাটফর্মকে অন করে তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আসবে। কিন্তু আমরা এই সাধুবাদ জানাই এজন্যই, কারণ এই সংস্কার কমিশন তরুণদের ভাবনাগুলো উঠিয়ে আনবার জন্য আই হেট পলিটিক্স এর বিপরীতে বাংলাদেশকে যে তরুণরা ধারণ করছে, বাংলাদেশপন্থী তরুণদের যে একটা রাজনৈতিক শক্তি হয়ে উঠবার আমরা যে সিমটম দেখতে পাচ্ছি, এটিকে প্রমোট করা হয়। আর দেখুন, 21 চমৎকার বয়স। যদি 18-তে একজন মানুষ ভোটাধিকার পায়, তার যদি ভোটাধিকার থাকে, তার মানে আমরা ধরে নিতে পারি যে কোনো ব্যাপারে সুস্থ মস্তিষ্কে তার মতামত দেওয়ার অধিকার রয়েছে। যিনি মতামত দিতে পারেন, আমরা যদি এটা ন্যাচারাল লয়ের প্রিন্সিপাল আকারে দেখি, তাহলে যিনি ভোট দিতে পারেন তিনি সেই পদে প্রার্থিতাও করতে পারেন। এটি কোনো দিক থেকে কন্ট্রাডিক্ট করে না। আমরা বরঞ্চ মনে করছি এই সুপারিশমালা রাজনৈতিক দলগুলোকে তরুণদের নেতৃত্বে আনবার ক্ষেত্রে আর অনেক বেশি সুযোগ দিবে, আমাদের ডেমোক্রেসির বিকাশের জন্য এটি চমৎকার হবে। আমি ছোট একটি নোক্তা দিয়ে বলে রাখতে চাই, দেখুন, আমাদের ছাত্র সংসদের নির্বাচনগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা যে একটা ডেমোক্রেসি চর্চার মধ্যে ছিলাম, সেটি যদি আবার পুনরায় চালু হয়, তাহলে আমরা মনে করছি খুব অল্প বয়স থেকে তরুণরা এই ডেমোক্রেসি চর্চার মধ্যে দিয়ে আসবে। এবং রাজনৈতিক দলগুলো যদি তরুণদের গুরুত্ব দেয়, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে চাঁদাবাজি, সন্ত্রাসী, ব্যবসায়ীদের অবৈধ অর্থ এবং নানা যে আপনার মনোনয়ন বাণিজ্য, এগুলো অনেকটাই কমে আসবে। কারণ তখন একটা সুস্থ ধারা দৈরথ তৈরি হবে। এই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আমরা যদি নেশন বিল্ডিং প্রসেসটা আবার নতুন করে শুরু করি, ইনস্টিটিউশন গুলো আবার স্ট্রেনথেন করি, সেক্ষেত্রে আমরা মনে করছি এটি একটি চমৎকার জায়গা। আর জাতীয় নির্বাচনের কথা আপনি আপনার প্রশ্নে বলেছেন। দেখুন, আমরা মনে করছি যে এই বিশেষ করে এই তরুণরা, যারা তরুণ ভোটার 30 থেকে 35-এর মধ্যে যাদের বয়স, তারা কিন্তু গত 3টি নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। এদেশে 3টি নির্বাচন ভলুন্টারিতে করা হয়েছে। এজন্য আমরা দাবিও করেছি যাতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে 3টি নির্বাচন থেকে তাদের নিবৃত্ত রাখা হয়। এবং আমরা সংস্কারের পক্ষে অবশ্যই রয়েছি, যে মৌলিক মিনিমাম সংস্কারগুলো সেগুলো হতে হবে। আমরা যদি নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলি, দেখুন, নির্বাচন শুধুমাত্র একটি মুখের কথা নয়, এজন্য বিশাল পরিমাণ বাজেটের দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে, নির্বাচন ফেয়ার হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি খুবই ভয়ঙ্কর ভাবে আপনার এই সংস্কার শুরু হবার আগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো এটি যদি এই রকিবউদ্দিনদের মতো আবার কমিশন নতুন ভাবে নির্বাচন কন্ডাক্ট করে, সেখানে সুস্থ মানে অংশগ্রহণমূলক ক্রেডিবল নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, এখানে প্রিজাইডিং অফিসার বলুন, পোলিং এজেন্টদের নিরাপত্তার কথা বলুন, এবং ব্যালটের গণনার কথা বলুন, এবং যে নির্বাচনী ব্যবস্থাকে ঘিরে আইন শৃঙ্খলার কথা বলুন, এজন্য পুলিশের সংস্কারটা, ল এনফোর্সিং এজেন্সির সংস্কারটা অনেক প্রয়োজন ছিল। আমরা দেখেছি পোশাক পরিবর্তনের ক্ষেত্রে একটা রেকমেন্ডেশন এসেছে, এখন একটা পরিবর্তন, খুবই একটা মেয়ার চেঞ্জ। মোটা দাগে এখন পুলিশ ফাংশনাল না, পুলিশ নিজেই আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। তো এই ক্ষেত্রে নির্বাচনটা কিভাবে হতে পারে? দেখুন, তরুণরা কোনো অর্থেই বলছে না জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমি কাউকেই বলতে শুনছি না যে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। প্রত্যেক জায়গা থেকে এটি বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোর যে ধরনের শক্তিমত্তা প্রয়োজন, স্বাধীনভাবে আইন প্রয়োগ করার যেই আপনার জায়গাটা প্রয়োজন, সেটি নিশ্চিত করা। তো আমরা বারংবার দাবি জানিয়েছি যাতে এটি নিশ্চিত করে। এবং আরেকটি কথা বলতে চাই, আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে বলেছি, কারণ এই নির্বাচন কমিশন কতটা ফিট, এটি কিন্তু একটা পাইলট আকারে দেখার প্রয়োজন রয়েছে। কারণ স্থানীয় সরকার নির্বাচন একদিনও করা যায়, আমরা জি। বিগত সময়ে দেখেছি আলী নাসের খান, ঠিক নির্দলীয়ভাবে এই জায়গাটাতেই আপনি যেই কথাটা বললেন স্থানীয় সরকার নির্বাচনের আগে করার যে বিষয়টি আপনারাও চাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আমি আসবো আপনার কাছে। আমাকে একটি বিরতি নিতে হবে, আপনারা দুজনই থাকবেন আমার সাথে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আমি একটু সঞ্জয় রিপন আপনার কাছে আসি এবার বিরতির পর, যে বিষয়টি নিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন যে বছরের ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, কিন্তু যেমনটি আলী নাসের খান বলছিলেন, স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সেটা যাই হোক,
বর্তমানে সরকারের যে অবস্থা অথবা সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সহ নির্বাচনটি আয়োজন এবং পরিচালনার জন্য যারা সংশ্লিষ্ট বাকিরা আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আপনি কি মনে করেন যে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে আসলে এই বিষয়গুলোকে গুছিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কতটুকু তারা সক্ষম হবেন অথবা কতটুকু সম্ভব বলে আপনার কাছে এখনো মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায়? আসলে আমি দুইটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনার প্রশ্নের উত্তরটি আগে দিয়ে নেই। সেটি হচ্ছে যে সার্বিক পরিস্থিতি এইটা খুবই বিশ্বাসযোগ্য অবস্থায় নাই, যে দীর্ঘ 16 বছরে যারা ফ্যাসিস্ট সরকারের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠেছে তারা সবাই আইনের আওতায় আসেনি। তারা এখনো সেই দুষ্ট চক্র, তারা এখনো নানান কায়দায় রাষ্ট্রকে অস্থিতিশীল একটা পর্যায়ে নিতে চায়, এবং কিছু কিছু আলামত আমরা বিভিন্ন জায়গায় সেটা দেখতেও পাই। তো সুতরাং এখানে লড়াইটা দুই ভাবে পরিচালনা করতে হবে। এক হচ্ছে রাষ্ট্রে যে বৈষম্য 16 বছরে ঘটে গেছে, সেই বৈষম্যের সাথে যাদের উপরে এই বৈষম্যটা ব্যাপকভাবে অ্যাপ্লাই করা হয়েছে তাদেরকে অধিকারের আওতায় নিয়ে আসা, এবং এই যে যারা দুষ্ট চক্র, ফ্যাসিবাদের নানান সুযোগ সুবিধা নিয়ে যারা বেড়ে উঠেছে তাদেরকে আইনের আওতায় আনা। এখন এই গত 6 মাস 20 দিন বা তারও বেশি সময় ধরে যে রাষ্ট্র এখন পরিচালিত হচ্ছে, আমরা আসলে এইটাকে একটা রাষ্ট্র ব্যবস্থা বলতে পারি না। একটা রাষ্ট্রের ব্যবস্থা বা রাষ্ট্রের যে চরিত্র, সেই জায়গাটাই কিন্তু আমরা এখন নাই। আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আছি। এটা কিন্তু সেটেলড কোন স্টেট মানে কনসেপ্টের মধ্যে আমরা নাই। তো আপনি যদি একটা পরিষ্কার একটা রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে চান, রাষ্ট্রটাকে সামনের দিকে নিয়ে যেতে চান, সেইখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি এইখানে একটু যোগ করতে চাই, মানে বিপ্লব আসলে ইতিহাস তো আমাদেরকে নানান ভাবে শিক্ষা দেয়। 1925 খ্রিস্টাব্দে জার্মানিতে কিন্তু কৃষক বিদ্রোহ হয়েছিল, এবং এই কৃষক বিদ্রোহের পরে সোসাইটিতে যখন ব্যাপকভাবে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, এই বিপ্লবের যে নায়ক মার্টিন লুথার কিং, তিনি কিন্তু তার যে মতাদর্শিক অবস্থান, সে তার অবস্থান পরিবর্তন করেন এবং সে রাষ্ট্রের পক্ষে অবস্থান নেন। এখন আমি বলছি যে আমাদের বিপ্লবটি যেন নির্দিষ্ট গোষ্ঠীর কোনো সুযোগ কেন্দ্রিক যে চিন্তা, সেই চিন্তার যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে যেন ঢুকে না যায়। কারণ আমি যে জায়গাটাতে আমরা শঙ্কিত থাকি, ধরেন আপনি যদি লালনের চর্চা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে অর্থাৎ লালনের চর্চা যদি বন্ধ করে দেন, আপনি যে কনসেপ্ট থেকেই দেন, আপনি কিন্তু একটা মানবিক সমাজ এই রাষ্ট্রকে দিতে পারবেন না। একটা মানবিক সমাজ যদি আপনি দিতে না পারেন, কি হবে আপনার এই সংস্কার দিয়ে? তাহলে আপনার মৌলিক সংস্কারের যে লক্ষ্যমাত্রা, সেইটা অর্জন করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তো আমরা নেই। এখনো আমরা দেখছি যে যারা দীর্ঘ 16 বছর বৈষম্য করেছে, যারা লুটপাট করেছে, তারা তাদের চেয়ারে, এই যে আমলারা, কোনো বেসিক 2, 4, 5, 10 জনের পরিবর্তন ছাড়া আপনি কোনো পরিবর্তন দেখেছেন? কিন্তু এই রাষ্ট্র যারা এখন বলছে যে আমরা সংস্কার করব, তারা এখনো সংস্কার করছে না কেন? অর্থাৎ সংস্কার করার কলম তো তাদের হাতে রয়েছে, কিন্তু তারা সংস্কার করছে না। কেন করছে না? এইখানে যে সামাজিক এবং রাজনৈতিক একটা উস্কানি রয়েছে, এই উস্কানিটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া ঠিক না। এবং এই প্রশ্রয় যদি দিতে না চান, আপনি মাস পিপুলের যে কনসার্ন, সেই কনসার্ন আপনাকে নিতে হবে, মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যাবার জন্য আপনাকে নির্বাচনে যেতে হবে। এখানে আমি একটু যোগ করতে চাই, আলী নাসের ভাই উনি আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন, তাদের সেই লড়াইয়ের প্রতি, তাদের যে কন্ট্রিবিউশন, সেটার প্রতি আমরা সবাই রেসপেক্ট রাখি, এবং সেই লড়াইয়ে আমরাও ছিলাম। একটা বিষয় এখানে ভুলে গেলে চলবে না, দীর্ঘ 16 বছরে বিএনপির ছাত্র দলের 285 জন গুম হয়েছে ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে। আপনি এই গুম হওয়ার পরে আমাদের যে শত শত কর্মী এবং নেতা যারা গুম হয়েছে, যারা টর্চার সেলে ছিল, তাদের কথাও তো বলতে হবে। একটা সমাজের বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এই 3 মাসের আন্দোলনে হয়নি,
শুধু কোটা বিরোধী আন্দোলন দিয়ে কিন্তু এই বিপ্লব আসেনি। আপনাকে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, বাংলাদেশে যদি 17 কোটি মানুষ বা 15 কোটি যদি ভোটার হয়ে থাকে, নির্দিষ্ট সংখ্যা তত্ত্বটা আমার কাছে নেই বা আমার জানা নাই, আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সোল রয়েছে এবং তাদের আলাদা আলাদা চিন্তা, আলাদা আলাদা মত প্রকাশের ধরন রয়েছে। এইটা ভাববার কোনো কারণ নাই যে যারা জুলাই বিপ্লবের ডাক দিয়েছে এবং এক দফায় যখন আসলো, এই দফায় আসাটা শুধুমাত্র কিন্তু এই আন্দোলনের ফসল না। এই আন্দোলনে প্রত্যেকটা মানুষ ভূমিকা রেখেছে, সেই মানুষদের কথা ভুলে গেলে চলবে না। এবং সেই মানুষরা এই আন্দোলন সংগ্রামে কিভাবে আসলো, অর্থাৎ তাদের যে মৌলিক যে চিন্তার জায়গা, যে এই রাষ্ট্রের পরিবর্তন দরকার, এই রাষ্ট্রের পরিবর্তন যে দরকার, এই জায়গায় যে বাংলাদেশের 17 কোটি মানুষ 20 কোটি মানুষ আসলো, এটা কিন্তু ওই 3 মাসের আন্দোলনে আসে নাই। বিএনপি এবং বিরোধী দলে যারা যারা যা ভূমিকা রেখেছে, সকল দল রাজপথে যে লড়াই সংগ্রাম করেছে, তাদের যে নিপীড়ন, পুলিশের যে বাধা, যে অত্যাচার, আমি নিজে 3 মাস জেল খেটেছি 28 অক্টোবরের সেই এক দফার দাবির পরে। এবং সেই জেলখানায় আমি দেখেছি যে সাধারণ মানুষের যে আর্তনাদ এবং একজন ফ্যাসিস্টকে নামাজের পরে কিভাবে তারা আল্লাহর কাছে দোয়া চায় এবং তার শাস্তি চায়। তো সুতরাং এই যে তরুণরা এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, তারা সত্যিকার অর্থেই জাতির সম্মানের ভাগিদার, তারা সেই সম্মান পাচ্ছে, আমরা সবাইকে সেই সম্মান দিচ্ছি। কিন্তু এই সম্মান দিতে গিয়ে আমাদের সকলের সম্মান বিনষ্ট করবার, সকলের সম্মান হানি করবার বা সকল মানুষের মতামত দেবার যে সুযোগ, সেই সুযোগ নষ্ট করবার কিন্তু সুযোগ বাংলাদেশে হবে না। সুতরাং রাষ্ট্র যদি কোনো উদ্দেশ্যকে বা উদ্দেশ্যে রাজনীতিকে উস্কে দিতে চায়, সেই রাজনীতি কিন্তু আবার একটা কঠিন একটা প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। তো আমার মনে হয় যে আমাদের যে প্রধান উপদেষ্টা, তিনি যে কথাটি বলেছেন যে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তিনি একটি সংস্কারের দিকে যাবেন এবং কিছু মৌলিক সংস্কার, হ্যাঁ, আইন শৃঙ্খলার সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, তাদের কাঠামো বৃদ্ধি করা প্রয়োজন, এই মৌলিক সংস্কারগুলি অবশ্যই দরকার। এবং এই সংস্কারগুলির মধ্য দিয়ে যখন মানুষ তাদের মতামত দিবে, আজকে তরুণরা নির্বাচন করতে চায়, তরুণরা নির্বাচন করবে, জনপ্রতিনিধি হয়ে ক্যাবিনেটে আসবে, এটা বাংলাদেশ পরিবর্তিত রাষ্ট্র বিনির্মাণের জন্য অনেক সুন্দর একটা প্রেক্ষাপট তৈরি হবে। সেটাকে আমরা সবাই সাধুবাদ জানাই। আমরা এইটাও চাই যে তরুণরা রাজনীতিতে আসুক। কিন্তু একটা জিনিস আমাদের উপস্থাপক ভাই একটি কথা বলেছেন যে আসলে তরুণদের কি আসলে যোগ্যতা থাকলেই সবাই কি সব জায়গায় যেতে পারবে কিনা। আমার মনে হয় যে সেই রোমান সিভিলাইজেশনের সেই বিপ্লবের পরে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেক শ্রেণী পেশার প্রতিনিধি থাকে। সেই প্রতিনিধি বিএনপি যে রাষ্ট্র ভাবনা, যে 31 দফা, সেই ভাবনার মধ্যে আপনি দেখবেন যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট এবং শ্রেণীগত প্রতিনিধি নির্বাচন করবার যে একটা প্র্যাকটিস এখানে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ তরুণদেরও এখানে অংশগ্রহণ করবার এবং প্রতিনিধিত্ব করবার সুযোগ আছে। এবং এই রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, অর্থাৎ বাংলাদেশে যদি গণতান্ত্রিক সৌন্দর্য প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ জনগণের মত প্রকাশের স্বাধীনতা দেয়া যায়, একটি নাগরিক, একটি মানবিক, একটি অহিংস, একটা নিরপেক্ষ সমাজ যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে অবশ্যই সকলের প্রতিনিধিত্ব সেখানে থাকবে। কিন্তু আমি একটু যোগ করতে চাই, আলী নাসের ভাইয়ের একটি কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। উনি বুঝে বলেছেন কিনা আমি সেটা আমার বোধগম্য হচ্ছে না, যে দিল্লির রাজনীতির সাথে সমঝোতা করবার জন্য বা সুবিধা নেওয়ার জন্য, অথবা ফ্যাসিস্টদের সুবিধা নেবার জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এটা হাজার হাজার মানুষ, একটি দলের হাজার হাজার নেতা কর্মী যখন জেলে থাকে, লক্ষ লক্ষ মামলায় যখন আমরা জর্জরিত, আমাদের কর্ম ব্যবসা বাণিজ্য, আমাদের থাকবার যে নিশ্চিত জায়গাটুকু যখন আমাদের থাকে না, তখন আমরা আতাত করব। এইটা আপনার মনে হয় ভাবনার একটু পরিবর্তন আনা দরকার। জাতীয়তাবাদী একজন ব্যক্তিও, একজন কর্মীও কোন সুযোগ সুবিধা পাবার প্রত্যাশায় কোন দলের সাথে কোন দিল্লির দাসত্ব করবার জন্য এই রাজনীতি করে না। এবং যারা জাতীয়তাবাদী যে কনসেপ্ট
তারা যে চেতনাটা ধারণ করে, এইটা যদি দেশপ্রেম যদি না থাকে, তাহলে সে কখনোই জাতীয়তাবাদী হতে জি পারবে না। সঞ্জয় সুতরাং রিপন, বিএনপি তার এক দফার জায়গায়, তার রাষ্ট্র ভাবনার জায়গায়, তার দেশ পরিচালনা করবার জায়গায় বিএনপি সেই উদার, মানবিক এবং সেই নিঃস্বার্থ এবং ত্যাগী যে রাজনৈতিক চিন্তাটা দরকার, সেই চিন্তাটা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ধারণ করে বলে আমি বিশ্বাস করি। এবং সুবিধাভোগী যদি কেউ থেকে থাকে, এই গোষ্ঠী আজ, কাল অথবা পরশু সমাজের সামনে সেই মুখ উন্মোচিত হবে, এবং আমাদের দল তাদের প্রতি যে ওইটাকে কি বলে, অপরাধের যে শাস্তি, সেই শাস্তি অব্যাহত আছে এবং সেটা জারি থাকবে। জি সঞ্জয় রিপন জি, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনি এই বিষয়টি যেমনটি সঞ্জয় দা বলছিলেন, নিশ্চয়ই এই বিষয়ে আপনি কিছু বলতে চাইবেন। সাথে আমি একটু যোগ করে দেই, সময় যেহেতু আমাদের হাতে সীমিত। আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার এই যে ডিসেম্বর, জানুয়ারি অথবা জুন যে টাইমলাইনের কথা বলছে, আমরা শুরুর দিকে এমনটা শুনতে পাচ্ছিলাম না, রাজনৈতিক দলগুলো বলছিল যে যতদিন সময় লাগে সংস্কার করতে, এমন কথা শুনছিলাম, কিন্তু এখন সবাই একটি সময় চাচ্ছেন। তো অন্তর্বর্তী সরকার কি আসলে রাজনৈতিক দলগুলোর একটি চাপের কারণেই কি নির্বাচনের দিকে যতটা দ্রুত সম্ভব এগোনোর কথা বলছে অথবা এগোনোর চেষ্টা করছে, নাকি এর পেছনে আরেকটি কারণ থাকতে পারে? আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে, তারা কি আসলে কাঙ্ক্ষিতভাবে সাধারণ মানুষের যে প্রত্যাশা, কাঙ্ক্ষিত সফলতা কি তারা দেখাতে পারছেন? সেটা না পারার কারণেই কি তারা চাইছেন যে আচ্ছা আমরা দ্রুত একটি ভালো নির্বাচন দিয়ে আমরা আমাদের আগের কাজে ফেরত যাই? জি, কি মনে করেন? দেখুন, সঞ্জয় দা যেটি বলেছেন, আমি কিন্তু বলেছি যে মানুষ রাস্তায় নেমে এসেছে, 16 বছরে জুলুম নিষ্পেষণ হয়েছে, 40 লক্ষাধিক মামলা দেয়া হয়েছে বিরোধী মতের উপর, বিরোধী রাজনৈতিক দলের উপর, সেটি জাতীয়তাবাদী শক্তির কথা বলুন, জামাত বলুন, অন্যান্য দলের কথা বলুন, সব ধরনের নেতাকর্মীরা এই জুলুম নিষ্পেষণের শিকার হয়েছে। আমরা বলেছি হাইকমান্ডে শীর্ষ নেতৃত্বে বারংবার বিশ্বাসহীনতা এবং কর্মীদের আশা আকাঙ্ক্ষা না বুঝবার কারণে কিন্তু এটি ঘটেছে। 2013 সালের কথা সবার মনে থাকবে, যখন শাপলা চত্বরে মেসাকার হয়, সেখানে কিন্তু তৎকালীন বেগম খালেদা জিয়া যখন আহ্বান করেন বিএনপি নেতাকর্মীদের সেখানে অবস্থান নিতে, আমরা কিন্তু তখনকার সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস সহ আব্দুল সালাম সাহেবদের, তাদের নেতাকর্মীদের সেখানে মাঠে উপস্থিত পাইনি। এমনকি বালির ট্রাক দিয়ে যখন বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়, সেদিন থেকে বাংলাদেশের গণতন্ত্রকে যখন অবরুদ্ধ করা হয়, তখন কিন্তু আমরা ঢাকার রাজপথে তখনকার শীর্ষ নেতৃবৃন্দদের দেখিনি। যদিও আমরা জাতীয়তাবাদী প্রান্তে প্রান্তে আমরা 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 তৃণমূলে দেখেছি নেতাকর্মীরা তাদের ডেডিকেশনের এবং তাদের সংঘবদ্ধ হওয়ার কোনো ধরনের ঘাটতি ছিল না। এবং আমরা প্রত্যেকটি আন্দোলনের যে বিভাগীয় সমাবেশ হয়েছে, সেখানেও জাতীয়তাবাদী শক্তির তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী তারা আত্মত্যাগ করেছেন। তো নিশ্চয়ই আমরা ফেল করেছি, এটি কিছু ক্ষেত্রে আমাদের স্বীকার করতে। আমরা 16 বছর ফেসিবাদ মুক্ত করতে পারিনি, কিন্তু 2024-এ গণ আন্দোলনের প্রেক্ষাপট জাতীয়তাবাদীরা তৈরি করেছেন, ইসলামী ঘরানার যারা সাধারণ আলেমওয়ালারা তৈরি করেছেন, অ্যাক্টিভিস্টরা তৈরি করেছেন এবং জার্নালিস্টরা তৈরি করেছেন, সমস্ত শ্রেণী পেশার মানুষ, আমরা প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দেই। এই নতুন বাংলাদেশে আমরা সেই বিভেদ বলে ঐক্যের দিকে যেতে চাই। এই জন্য আমরা বলছি জাতীয় ঐক্যমত অনেক বেশি জরুরি। আপনি যেটি বলেছেন সেটা যদি আমি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলোর চাপ রয়েছে কিনা নির্বাচনী ডেডলাইন বা সুনির্দিষ্টভাবে নির্বাচনী তারিখ দেওয়ার ক্ষেত্রে, দেখুন, রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পরে রাজনীতি চর্চা করবে, এটি স্বাভাবিক। এখন যে ফরম্যাটে থাকুক অন্তর্বর্তীকালীন সরকার, এটি সরকার, রাষ্ট্রযন্ত্র তার ইশারা ইঙ্গিতে চলে। যেহেতু 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দল, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, তরুণদের যে রাজনৈতিক দল আসছে, এবং আমরা সক্রিয় ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন নিয়ে তাদের ভাবনা এবং নানা ধরনের মতামত দেখছি, আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে। আমার কাছে কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই টলে যান, বিশেষ করে বড় রাজনৈতিক দল যাদের মাঠে তাদের জনসমর্থন বা সম্পৃক্ততা বেশি রয়েছে। আমরা রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে হেলে গিয়েছে, জুলাই প্রোক্লামেশন ক্ষেত্রে আমরা দেখেছি, এবং আমরা আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের ক্ষেত্রে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রাজনৈতিক দলের প্রেশারের কারণে সরকার আপনার প্রভাবিত হচ্ছে। এটি হওয়া উচিত। গণমানুষের সরকার হতে হলে, এটি বারংবার সব রাজনৈতিক বলেছে অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের সরকার, কিন্তু আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারকে এটি অনুভব করা উচিত জন আকাঙ্ক্ষা যেখানে তাদেরকে এই জায়গায় বসিয়েছে, তাদের ম্যান্ডেট যেহেতু এই গণঅভ্যুত্থান এবং এই গণমানুষের শক্তি যেহেতু তাদের ম্যান্ডেট, অতএব এই মৌলিক সংস্কারগুলো হওয়া প্রয়োজন।
দেখুন, শুধুমাত্র নির্বাচনের জন্য এদেশে মানুষ প্রাণ দেয়নি, আবার এটিও সত্য নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য এদেশে মানুষ প্রাণ দেয়নি। এর সাথে অনেক আকাঙ্ক্ষা ছিল। আমরা যদি খুব সহজ করে বলি, যখন এই 2000-এর মতো মানুষকে শাহাদাত বরণ করতে হলো, সবাই আহত হলো, তখন কিন্তু গণমানুষের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে আমার ভাই কেন মরলো। খুবই সিম্পল, মানে বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি, গুলি কর, এই স্লোগান গুলার মধ্য দিয়ে আমরা দেখেছি যে সেই প্রতিধ্বনি উঠে এসছে যে একটা দেশের নাগরিককে এভাবে ঠান্ডা মাথায় হত্যা করা যায় না। আমরা দেখেছি মানবাধিকার বিষয়ক জাতিসংঘের যে হাই কমিশন রয়েছে, তারা একটি রিপোর্ট গতকালকে প্রকাশ করেছে। সেখানে স্পষ্টত বলা রয়েছে যে স্টেট অ্যাপারেটাসে শুধুমাত্র তখনকার সরকার নয়, এবং সরকারি আমরা যে তৎকালীন আওয়ামী লীগ এবং তৎকালীন ক্ষমতাসীন সরকার, গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা সহ এটি সামগ্রিকভাবে সিস্টেমেটিক্যালি একটি গণহত্যা চালিয়েছে। দেখুন, এর মধ্যে আমরা দেখেছি অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে শিশুদের খুন করা হয়েছে এবং এটা প্রতিশোধমূলক এক ধরনের নির্বাচন চালা হয়েছে। এবং এটি কখন ঘটেছে? যে 16 বছরের যে সিস্টেমেটিক তাদের টার্গেট ছিল যে একটি রাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়া এবং তাদের মতের বিরুদ্ধে যারা থাকবে তাদের টুটি চেপে আলী ধরা, এটি নাসের আমরা খান, দ্বিতীয় বাস্তবায়ন সম্পূর্ণরূপে কিন্তু আমরা একটা বাস্তবায়ন দেখেছি। জি এবং এর পরে এখন যদি আমরা, আমি একটু শেষ করছি, আমি 1 মিনিটেও শেষ করতে পারবো আশা করছি। দেখুন, জি রাষ্ট্র, ক্ষমতাসীন দল, সরকার, সরকারের কর্মচারী এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং দেশ রক্ষাকারী সংস্থা, প্রত্যেকের ফিচার কিন্তু আলাদা, প্রত্যেকের রোল আলাদা। কিন্তু ফেসিবাদী জামানায় সবাই দলদাস হিসাবে একটি ফ্যাসিস্ট শক্তি আকারে, একটি মানে ইন্টিগ্রেটেড, মানে একটা হোল আকারে আমরা দেখেছি তারা ভূমিকা পালন করেছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে যদি তার নিজস্ব রোলে ফেরত আনা না হয়, তাহলে আমরা মনে করি না একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। রাজনৈতিক দলগুলো যে প্রেশার দিচ্ছে সেটি যৌক্তিক, কিন্তু এটি অনেক যৌক্তিক হবে যে এই প্রতিষ্ঠানগুলোকে ফাংশনাল করা। এই ডিসফাংশনাল প্রতিষ্ঠান নিয়ে আবারও একটা ডামি ইলেকশন হতে পারে, পাতানো ইলেকশন হতে পারে, একটি দল বা দুটি দলের অনেক বেশি প্রভাব বিস্তারের কারণে, লিভিং প্লেইং ফিল্ড না থাকার কারণে মানে একটি বাজে নির্বাচন হতে পারে। তো আমরা আশা করব যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি, দেশের মানুষের স্পিরিটের প্রতি রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার দুই তরফ থেকে শ্রদ্ধা রাখা হবে। জি আলী নাসের খান, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম শেষের দিকে। আমি খুব ছোট্ট করে সঞ্জয় রিপন, আপনি যদি শেষ কথা 1 মিনিটে কিছু বলতে চান। ধন্যবাদ শেষ সুযোগটি দেবার জন্য। আমি 3টি লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করব। একটি হচ্ছে, আমরা যে রাষ্ট্র ব্যবস্থাটি চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে রাষ্ট্র ব্যবস্থাটি চাই, আমাদেরকে অবশ্যই অনাচারের বিরুদ্ধে কথা বলতে হবে, বিবেক এবং স্বাধীনতার পক্ষে থাকতে হবে, নিষ্ক্রিয় আনুগত্যের প্রতি বিরোধিতা এটা আমাদের রাখতে হবে। সুতরাং বাংলাদেশের মানুষের মন এবং মননকে জাগ্রত করতে হলে নির্বাচন, প্রত্যেকটা মানুষের মতামত দিতে হবে, মতামত দেবার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, এবং একটি জাতি রাষ্ট্রকে সর্বাধিক উন্নতির দিকে নিতে হলে সাংস্কৃতিক যে উন্নয়ন সেটা ঘটাতে হবে। সুতরাং এই বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে আমরা দেখছি সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসছে। তো সুতরাং সংস্কৃতি মানে কিন্তু আওয়ামী লীগ না, লালনের চর্চা করতে দিতে হবে। এইটা যে বাংলাদেশের জন্য কত বড় বিপর্যয়, এটা হয়তো আজকে আপনি এই টিভিএনে আমি বলছি, আপনার কাছে এটা মনে নাও হতে পারে, খুব মনে হতে পারে ছোট্ট বিষয়, কিন্তু আমি মনে করি সহজ মানুষ তৈরির যে মানসিকতা, যে জ্ঞান তিনি দিয়ে গেছেন এই বাংলাদেশের মাটিতে, এইখান থেকে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এইটাই একটি উদার সমাজ তৈরি করার অন্যতম দর্শন। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে এইটাও নিশ্চিত করতে হবে যে লালন চর্চা যেন সঠিকভাবে মানুষ করতে পারে, জি এবং অবশ্যই 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 নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের মতামত প্রতিষ্ঠা করতে হবে, এবং কোন সুযোগ সন্ধানীরা যেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। আমি বলি, আর 10 সেকেন্ডে আমি শেষ করে দিই। বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলি ক্রিয়াশীল আছে, তারা কেউ পেশি শক্তি প্রদর্শন করে না, তারা কেউ ক্ষমতালোভী নয়। আমি যাদেরকে দেখছি যারা রাজনীতিতে আসছে, ইভেন কি যে নাগরিক কমিটি, তারা বুদ্ধিবৃত্তিক চর্চা করে। সুতরাং এই যে পেশি শক্তিহীন একটি রাজনৈতিক ব্যবস্থা আমাদের দেশে জারি হয়েছে,
বুদ্ধিবৃত্তিক রাজনীতি চর্চার একটি পরিবেশ তৈরি হয়েছে, একটা নিশ্চিত একটা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে যে নিরপেক্ষ একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এইখানে আমার মনে হয় না যে নির্বাচন হলে ভোটে কোনো ধরনের প্রভাব পড়বে। সঞ্জয় ধন্যবাদ। রিপন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ, অতিরিক্ত সময় আপনাদের সাথে আলোচনা করছি। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে, এবং আপনাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দুজনই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।